আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাই সেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাই সেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আমি শনিবার মার্কেট বন্ধ একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, মিডল্যান্ড ব্যাংক। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন, আজকে শেষ দিন অগাস্ট মাসের জন্য। যদি চান কেউ জয়েন করতে পারেন, 1 মাসের এই মাসের এন্ট্রি ফি দিয়ে। আর হাতে লেখা বইটা সংগ্রহ রাখতে পারেন। নতুন বিনিয়োগকারীরা কিছুটা উপকৃত হবেন। দুটোর জন্য একটা ফি নির্ধারণ করা হয়েছে, যোগাযোগ করবেন যারা প্রয়োজন মনে করেন। আমি যে মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে, কেন কথা বলতে চাচ্ছি তার একটা ব্যাখ্যা আছে। প্রথমে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি একটু দেখি, আমি বি ক্যাটাগরি শেয়ার, তার লং টার্ম লোন আছে 897 কোটি টাকা, আর রিজার্ভ আছে 304 কোটি টাকা। এটা হচ্ছে মোটামুটি তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের একটা সাইড। আরেকটা যদি আসি, তার পাবলিকের কাছে শেয়ার আছে 8,89,00,000, আর ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার আছে 6,52,00,000। পার্সেন্টেজ হিসাবে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি, আর ডিরেক্টরদের কাছে শেয়ার আছে 50,47,00,000। সর্বশেষে 3% ক্যাশ এবং 3% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। কোয়ার্টার 2তে তার ইপিএস হচ্ছে 2 পয়সা, গতবারের থেকে 31 পয়সা বেশি, এবং নেট অপারেটিং হচ্ছে তার 82 পয়সা, গত বছরের থেকে 4 টাকা 4 পয়সা বেশি। ডিভিডেন্ড ইল্ড 1.65, 52 উইকের মধ্যে 36 টাকা পর্যন্ত শেয়ারটা চলে গেছিলো। 14 টাকা 60 পয়সা থেকে 36 টাকা 10 পয়সা পর্যন্ত। আর হচ্ছে পি হচ্ছে 51, অনেক বেশি। যেহেতু তার ডিভিডেন্ড ইপিএসের সাথে শেয়ারের প্রাইজের বিশ্লেষণ করে এটা পি নির্ধারিত হয়, তো সেক্ষেত্রে পিটা অনেক বেশি। এখন স্টকটা নিয়ে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড মানে খুব বেশি ভালো আমি বলবো না। কিছু মিডল, একেবারে যাবার দুর্বল সেটাও না, আবার ভালো তো না, সেটা দেখতেই পাচ্ছেন। মানে কিন্তু খুবই যে একেবারে দুর্বল ব্যাপারটা এরকমও নয়, মাঝারি মানের। এখন গত 3 দিন মার্কেট যখন কারেকশানে গেছে, এই মিডল্যান্ড ব্যাংক ঠিক এইভাবে 3টা ক্যান্ডেল করছে লাল। প্রত্যেকটা ব্যাংকে এরকম করছে। এটা যে আমি মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলতেছি কেন, এখানকার যারা বিনিয়োগকারী তারা একটু আতঙ্কিত, যেটা অন্য ভালো ব্যাংকে এন্ট্রি নেওয়ার পরও তাদেরও এরকম তিনটা ক্যান্ডেল করছে, কিন্তু ওটা নিয়ে আতঙ্কিত না। কারণ তারা জানে যে ওটার ডিভিডেন্ড পলিসি অনেক ভালো। এই ডিভিডেন্ড পলিসিটা খুব বেশি কী বলে ভালো না। তো সেই দিক থেকে বিনিয়োগকারীরা এখানে একটু আতঙ্কিত হয়ে গেছে। আতঙ্কিত বলতে মানে তারা একটু মানসিকভাবে একটু ভাবতেছে আর কি, যে কী হবে, আরও নিচে পড়বে কি না। কিন্তু অন্য ভালো ব্যাংকের বেলায় কিন্তু এটা মনে করতেছে না। দেখুন, আমাদের এখানে এটা আগে ছিল, এখন আবার নতুন করে এটাই হয় মার্কেটে, যেটা আজ থেকে 2 বছর 2.5 বছর আগে ছিল। যখন মার্কেট বাড়ে, মানে স্বাভাবিক মার্কেট যখন হয়, তখন একটা সেক্টর বাড়ে আবার সেটা কমে, আবার অন্য সেক্টর বাড়ে, আর আগে যে সেক্টর বাড়ছিল সেটা কমছে, এভাবে চলে। তো ব্যাংক সেক্টর কিন্তু কিছুদিন খুব ভালো ছিল, গত কয়েকটা দিন আপনারা জানেন। ভলিউম প্লাস মোটামুটি প্রাইস আপও করছে। এখন সে একটু কারেকশানে আসছে, খুবই স্বাভাবিক, খুবই নর্মাল একটা বিষয়, খুব স্বাভাবিক, খুব নর্মাল বিষয়। সেদিক বিবেচনা করে আমি বলবো যে মিডল্যান্ড ব্যাংক সেই কারেকশানটাতেই আছে। এটা শুধু যে মিডল্যান্ড ব্যাংক তা না, সব মানে প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু চারটা একই রকম। এখন যেখানে দেখতেছেন আপনারা এইরকমই। তো সুতরাং এখানে এত বেশি আতঙ্কিত হওয়ার মতো কিছু না। সর্বশেষ কত পয়েন্ট মাইনাস হল, ইন্ডেক্স অনেক মাইনাস হয়েছে। আমার এই মুহূর্তে মাথা নেই, 60-এর উপরে কাছাকাছি, 12 বেশি হতে পারে। যাই হোক, তো অনেক মাইনাস হয়েছে তো গত বৃহস্পতিবারে। কিন্তু সে যেভাবে পড়ার কথা, যদি সত্যিকার অর্থে বড়রা যদি সেল প্রেশার দিয়ে রাখতো, তাহলে কিন্তু প্রাইসটা অনেক নিচে চলে যেত, যেটা কিন্তু যায় নাই। অন্যান্য ব্যাংক ঠিক যেভাবে পড়ছে সেও ওইভাবেই পড়ছে। সুতরাং আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু ঘটনা ঘটে নাই এখানে। এবং ভলিউমও দেখেন, ভলিউমও কিন্তু কমে গেছে নিচে। ভলিউমটা দেখেন লাল 3টা ভলিউম, ওই 3টা ভলিউম কিন্তু প্রথমটা থেকে দ্বিতীয়টা আরও কম, তারপরেরটা আরও কম। তার মানে কি? তার মানে হচ্ছে বড়রা সেল দিতে চাচ্ছে না, দিয়ে লাভ নাই। কেন লাভ নাই সেটাও আমি একটু বড় আকারে মিডল্যান্ড ব্যাংকের চার্টটাকে দেখাই। দেখেন এখানে এখানে বিনিয়োগকারীরা যে কাজটা করছে সেটা হচ্ছে এইখান থেকে সে উপরের দিকে গেছে, তারপরে এখান থেকে উপরে, এখান থেকে উপরে, এখান থেকে উপরে। চার্টটা শুরু হয়েছে কিন্তু এইভাবে। যখন এই শেয়ারটা মিডল্যান্ড ব্যাংকটা আপ ট্রেন্ডে যায়, তখন সে এইভাবেই শুরু করছিল।
কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী যেখানে আটকা, কারণ আমাদের এখানে যখন আপট্রেন্ডে শেয়ার চলে যায় তখন কিন্তু বিনিয়োগকারীরা শেয়ার কিনে না, কিনা উচিত না। আমি ব্যক্তিগতভাবে এটাকে অ্যাভয়েড করে চলি। কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী আটকা হচ্ছে এই বৃত্তে। কেন এই বৃত্তে আটকা? তারা যখন এদিকে যখন বাড়তেছিল শেয়ারটা, তখন কিন্তু তারা এন্ট্রি নেয় না। কেন নেয়? তাদের ভিতরে একটা ভয় আতঙ্ক ছিল যদি পড়ে যায়। যখন এটা এখান পর্যন্ত উঠছে, উঠার পরে এখানে যখন পড়ছে, তখন বিনিয়োগকারীদের ধারণা ছিল যে একবার তো উঠছে তাহলে আবারও উঠবে। ব্যাপারটা ছিল কিন্তু এরকম চিন্তাভাবনা। কিন্তু এটা হয় না, এটা হয় না। সে কিন্তু ঠিকই উঠে এখানে আর যায় নাই। প্রত্যেকের ধারণা ছিল, যারা এখানে এন্ট্রি নিয়েছে প্রত্যেকের ধারণা ছিল এখানে আবার যাবে। এইখানেই বেশিরভাগ এন্ট্রি নিয়েছে বিনিয়োগকারীরা। নেওয়ার পরে যা হবার তা হয়ে গেছে। ওইখানে আর কখনও যায় নাই, সে সর্বোচ্চ এখানে গিয়েছে, এখানে আর আসে নাই। তার মানে এই জায়গায় এখানে এখানে যারা ছিল, এই গ্যাপে যারা ছিল, এই জায়গাতে তারা কিন্তু সেল করে বের হয়ে চলে গেছে। বের হয়ে গেছে বিদায় শেয়ারটা এখানে চলে আসছে। বড়রা বের হয়ে গেছে বলেই তো শেয়ারটা এখানে চলে আসছে। কিন্তু বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই বৃত্তটাতে আটকা, কারণ তারা ভাবছিল এটা পরবর্তীতে এই গ্যাপটা খুঁজবে। কারণ এতটুকু চলে আসবে, সে 12-13 টাকা থেকে 14 টাকা থেকে 34 টাকা চলে যাবে, এটা তো অ্যাবনর্মাল ব্যাপার না। কিন্তু এইখান থেকে সে এখানে আবার যাবে, এটা নর্মাল বিষয় ছিল, কিন্তু সেটা হয় নাই। এটাই হচ্ছে মার্কেট মেকারদের খেলা। আর এই খেলায় সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীরা হারে। হয় আপনি হারেন নাই, যারা এইখানে ছিলেন, আপনি হয়তো হারান নাই, আপনার কোনো ভাই হেরে গেছে। যদি আপনারা 100 জন ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে এন্ট্রি নিয়ে থাকে, এর মধ্যে হয়তো 10 জন ভালো করছে, 90 জনে কিন্তু হেরে গেছে। এটা কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো না যে মানে গেমলিং আইটেমগুলোতে প্লে করে আসলে অনেক ভালো করে। এটা টোটালি একটা মার্কেট মেকারদের একটা স্টক। ব্যাংক সেক্টরের মধ্যে কয়েকটা স্টক আছে, এর মধ্যে এটা অন্যতম একটা স্টক। এছাড়া এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা, রূপালী, এরাও আছে। তো সবচেয়ে বেশি যেটা মানে মার্কেট মেকারদের পছন্দের স্টক, সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। কিন্তু এখন যেখানে আছে, এখন যে জায়গায় আছে, এই জায়গায় আমি মনে করি পজিটিভভাবে চিন্তা করা যেতে পারে। আবার এই যে এইখানে আছে না, এইখানে আর এই স্টকটা আসার সম্ভাবনা কম। এই স্টকটা এখান পর্যন্ত আসতে পারে, 24 টাকা পর্যন্ত হয়তো স্টকটার গন্তব্য হতে পারে আগামী দিনে। 24 টাকা পর্যন্ত তার গন্তব্য হতে পারে। প্রিভিয়াস ডেতে দেখা গেছে এরকমই হয়েছে। এখান থেকে পড়ে সে এই জায়গাটা গ্যাপে সে নিয়ে আসছে। আর এখন বেশিরভাগ বিনিয়োগকারী বর্তমানে মিডল্যান্ড ব্যাংকে যত বিনিয়োগকারী আছে, তারা এই রেঞ্জ 26 থেকে 24, এই রেঞ্জের মধ্যে আপনার পোর্টফোলিও দেখবেন আপনারা, এখানেই কিন্তু শেয়ার কেনা আছে 24 থেকে 26, এই রেঞ্জেই কেনা আছে। এদিকে কিন্তু কেউ কিনতে পারে নাই। কারণ কিনতে পারে নাই কেন? এটা শার্পলি নিচে পড়ছে, Q2 রিপিএস দেওয়ার পরে সে নিচে চলে আসছে। তো সব কিছু মিলিয়ে এই ধরনের স্টক এই ছন্দ মানে কখনো মেঘ কখনো বৃষ্টির মধ্যে ঢুকে খুব বেশি যে ভালো করা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সবসময় এটুকুই আমি আমার ফিড গ্রুপে যারা আছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলি, সেটা হচ্ছে বা নতুন করে যারা আছেন তারা দেখতেই পাচ্ছেন, যারা আসবেন নতুন করে এটুকু চিন্তা ভাবনা করে আসবেন ফিড গ্রুপে। যেহেতু আপনি একটা ফ্রি দিয়ে আসতেছেন, এখানে কোনো ট্রেডিং স্টক নিয়ে আলোচনাই হয় না, ট্রেডিং স্টক দেওয়াই হয় না, এখানে শেখানোরও কিছু নাই। এখানে শুধু স্টক দেওয়া হয় ফান্ডামেন্টাল, যেটা আপনি একটা স্টক 7-6 মাসও আপনাকে হোল্ড করতে হতে পারে, ধরে রাখার লাগতে পারে, আবার 10 দিনও হতে পারে। আপনি ট্রেড করেন, কিন্তু এমন স্টক আপনাকে দেওয়া হবে ওখানে, যেখানে আপনি ইন্ডেক্স যদি অনেক বেশি কারেকশানে চলেও যায়, যাতে আপনার পোর্টফোলিওটা নষ্ট না হয়, আপনার মূল টাকাটা যাতে নষ্ট না হয়, এটাই সবচেয়ে বেশি আমার ফিড গ্রুপে আমি চিন্তা করি দেওয়ার জন্য। কারণ এখানে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি, আমাদের এখানে যখন বিনিয়োগকারীরা আসে, তখন তারা মনে করে এন্ট্রি নিলেই প্রফিট, এন্ট্রি নেয় তারপরে মানে প্রফিট তো দূরের কথা, মূল টাকাটা হারিয়ে ফেলে। স্থিরতা এখানে একটু কম, খুব দ্রুত প্রফিটের আশা করে। এটা মনস্তাত্ত্বিক সব বুঝে, তারপরেও মনস্তাত্ত্বিকভাবে এরকম একটা বিষয় আমাদের এখানে চলে আসতেছে, এবং আমরা এখানে এটা করি। এই আবেগটাকে নিয়ন্ত্রণ করা, যেটা আমার পক্ষে অনেক সময়, বা আমাদের পক্ষে যারা অ্যানালাইসিস করে মার্কেট নিয়ে, কথা বলে মার্কেট নিয়ে, তাদের পক্ষে অনেক সময় আবেগ থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। সুতরাং এরকম ঘটনা ঘটে যায়। তো এগুলো থেকে দূরে থাকাটা, আপনারা সবাই সব কিছু জানেন, সব কিছু বুঝেন, এরপরও আবেগটাকে নিয়ন্ত্রণ করা যায় না, যার কারণেই এলোমেলো স্টকে চলে আসে। একটা এলোমেলো স্টক আপনি ট্রেড করেন, ওই 15-20টা স্টককে অ্যানালাইসিস করে তার মধ্যে ভালো কোনটা, সেখানে আমি ট্রেড গ্রুপে উঠে দেওয়ার চেষ্টা করি। আপনি ট্রেড করেন, সমস্যা নাই। এই মুহূর্তে 3 থেকে 5% যদি
ট্রেডিংয়ে আপনি পজিটিভ পান তাহলে সেটা নিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, মিডল্যান্ড ব্যাংকে যদি আমি ফেরত আসি, সেটা হচ্ছে এই স্টকটা খুব দ্রুত এখানে অনেকে ভাবতেছে এখানে চলে আসে কিনা, না, এখানে আসার সম্ভব তার কোয়ার্টার টুকে কেন্দ্র করে মূলত সে পড়ছে, প্লাস ব্যাংক সেক্টর কিছুটা কারেকশানে ছিল, এই কারণে সে পড়ছে। আমি আশা করি আগামী সপ্তাহে ব্যাংকটা পজিটিভ কিছু বিনিয়োগকারীদেরকে দিতে পারে। এখন যেখানে আছে এখান থেকে ন্যূনতম পজিটিভ কিছু দেওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আশা করি আপনারা ভিডিওটা পুরোটাই আমার সাথে ছিলেন। সতর্কীকরণটা আবারও দেখে নেন, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ভালো থাকুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে শেষ দিন, যদি কেউ জয়েন করতে চান জয়েন করতে পারেন এন্ট্রি ফি দিয়ে। আসসালামু আলাইকুম।